আচ্ছা, চলুন সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢোকা যাক। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, যেটাকে এক কথায় বলা যায় দ্য আল্টিমেট রিয়ালিটি চেক। আজ আমরা একেবারে নিরপেক্ষভাবে এই হাই ভোল্টেজ নির্বাচনের ডেটা, পলিটিক্যাল ন্যারেটিভ আর প্রেডিকশনগুলো ভেঙে দেখার চেষ্টা করব। গত ১০-১৫ বছরে রাজ্যের এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হয়তো আর ঘটেনি। একটু ভাবুন তো, ৯০% দেশি ভোটের টার্নআউট, এই বিশাল সংখ্যাটাই কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে সাধারণ মানুষের কাছে এই নির্বাচনটা ঠিক কতটা আবেগের, কতটা হাই স্টেকস। মানুষ যে রাজনৈতিকভাবে কতটা গভীরভাবে জড়িয়ে আছে, এটা তারই প্রমাণ। নির্বাচনের টাইমলাইনটা যদি দেখি, খুব দ্রুত, মাত্র দুটো দফায় ভোট হয়ে গেছে, ২৩শে এপ্রিল আর ২৯শে এপ্রিল। আর এখন সবার চোখ আটকে আছে ৪ মের দিকে। ওই দিনই জানা যাবে এই মেগা ইভেন্টের ফাইনাল রেজাল্ট। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৫টা জিনিস কভার করব। প্রথমে ২০২৬ নির্বাচনের একটা ওভারভিউ, তারপর প্রধান লড়াইয়ের ক্ষেত্রগুলো, এরপর মূল ডিসাইডিং ফ্যাক্টর, ৪ নম্বরে দুটো সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা, আর সবশেষে চূড়ান্ত আসনের প্রেডিকশন। তো চলুন প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক। ২০২৬ নির্বাচনের ওভারভিউ, মানে বেসিক পিকচারটা ঠিক কেমন? রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসন, আর এই আসনগুলো ঘিরেই তৈরি হয়েছে এক টান পলিটিক্যালি চার্জড পরিবেশ। গ্রাউন্ড রিয়ালিটি যদি দেখি, একদিকে যেমন মানুষের ঢল নেমেছে, অন্যদিকে কিছু জায়গায় বেশ উত্তেজনা আর অশান্তির খবরও সামনে এসেছে। নির্বাচন কমিশন কিন্তু এবার বেশ কড়া হাতে পরিস্থিতি সামলেছে। এমনকি ইভিএমে অনিয়মের অভিযোগে কিছু অফিসারকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। মানে বলতে গেলে পুরো ব্যাপারটা বেশ একটা রোলার কোস্টার রাইডের মতো ছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, প্রধান লড়াইয়ের ক্ষেত্র, বা বলা ভালো ডিরেক্ট ফাইট। লড়াইটা কিন্তু একেবারে হেড টু হেড। একদিকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব। চারপাশের পরিস্থিতি দেখে অনেক জায়গাতেই এই নির্বাচনটাকে স্রেফ পাবলিক বনাম মমতা অথবা পরিবর্তন বনাম ধারাবাহিকতা হিসাবে ফ্রেম করা হচ্ছে। একেবারে হাড্ডাহাড্ডি একটা ব্যাপার। এই জায়গাটা একটু মন দিয়ে বোঝা দরকার, দুই পক্ষের মূল এজেন্ডা আসলে কি। তৃণমূল কংগ্রেস পুরোপুরি ফোকাস করছে তাদের জনকল্যাণমূলক স্কিমগুলোর উপর, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার এবং দুয়ারে সরকার। সাথে থাকছে আঞ্চলিক বাঙালি পরিচিতি ধরে রাখার চেষ্টা। এর ঠিক উল্টো দিকে বিজেপি জোর দিচ্ছে শিল্প উন্নয়নের প্রতিশ্রুতিতে, অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতাকে কাজে লাগানোর চেষ্টায়, আর অবশ্যই জাতীয় স্তরের মোদি ফ্যাক্টরের ওপর। দুটো সম্পূর্ণ আলাদা মডেলের মধ্যে একটা ডিরেক্ট ক্ল্যাশ। এখন আমরা দেখব ৩ নম্বর পয়েন্ট, মূল নিয়ন্ত্রক ফ্যাক্টর বা ডিসাইডিং ফ্যাক্টরগুলো কি কি। সবার মনে এখন একটাই মৌলিক প্রশ্ন, মানুষ কি স্থিতিশীলতা আর ওয়েলফেয়ার মডেলকে বেছে নেবে, নাকি একটা বড় পরিবর্তনের পথে হাঁটবে? এই প্রশ্নটাই ২০২৬-এর নির্বাচনের সবচেয়ে বড় ক্যান্ডিডেট। গেমটা আসলে ঘুরবে এই কয়েকটা নির্দিষ্ট ডেমোগ্রাফিক বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত, নারী ভোটাররা। সত্যি বলতে এরাই হলেন আল্টিমেট গেম চেঞ্জার। দ্বিতীয়ত, তরুণ প্রজন্মের বেকারত্ব নিয়ে থাকা ক্ষোভ, যা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। তৃতীয়ত, এআইএমআইএমের মতো দলের এন্ট্রি নেওয়ার ফলে সংখ্যালঘু ভোট ভাগের একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে, যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। আর সবশেষে জাস্ট ভাবুন, মাত্র ২-৫% ভোটের এদিক ওদিক হওয়া, এটাই পুরো ফলাফলটা একেবারে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। ম্যাপের দিকে তাকালে ভৌগোলিকভাবে রাজ্যটা যেন দুটো ভাগে বিভক্ত। দক্ষিণবঙ্গকে ধরা হয় তৃণমূলের শক্তঘাঁটি, আর উত্তরবঙ্গ হল বিজেপির স্ট্রংহোল্ড। তার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো ফাইনাল রেজাল্টটা কিন্তু লুকিয়ে আছে ওই মাঝখানের মিশ্র এবং সীমান্ত লাগোয়া জেলাগুলোতে। ওই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইট সিটগুলো আছে না, ওগুলোই আসলে ডিসাইডিং ফ্যাক্টর। এবারে আসছি ৪ নম্বর অংশে, দুটি সম্ভাব্য পরিস্থিতি, বা সহজ কথায় রেজাল্ট বেরোনোর পরের অবস্থাটা ঠিক কি হতে পারে। যে কোনো এক পক্ষের জয় রাজ্যের ভবিষ্যতের জন্য ঠিক কতটা ইম্প্যাক্টফুল, সেটা এই টেবিলটা দেখলে বেশ ক্লিয়ার হয়ে যায়। দৃশ্যপট ১, যদি তৃণমূল জেতে, এর মানে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবেন। ওয়েলফেয়ার মডেল আগের মতোই চলতে থাকবে, তবে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও ধীরে ধীরে বাড়তে পারে। অন্যদিকে দৃশ্যপট ২, যদি বিজেপি জেতে, বাংলায় তাহলে এক বিশাল রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে। রাজ্য আর কেন্দ্রে একই সরকার থাকায় উন্নয়নের একটা বড় পুশ আসতে পারে ঠিকই, তবে শুরুতে কিছুটা রাজনৈতিক অস্থিরতাও দেখা যেতে পারে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই নির্বাচন আক্ষরিক অর্থেই বাংলার ভবিষ্যতের দিক নির্দেশনা ঠিক করে দিতে চলেছে। আর এবার ফাইনালি সেই অংশটা যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, ৫ নম্বর পর্ব, চূড়ান্ত আসনের প্রেডিকশন। চলুন ডেটা কি বলছে দেখা যাক। ১৪৮,
এটাই হলো সেই ম্যাজিক ফিগার। 294টা আসনের মধ্যে সরকার গড়তে গেলে ঠিক এই সংখ্যাগরিষ্ঠতাটুকু পেতেই হবে। আর এই একটা নাম্বারের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিটি সিট এখন আক্ষরিক অর্থেই সোনার টুকরোর মতো দামি। এই বার চার্টটা একবার দেখুন। গ্রামীণ ভোট আর নারী ভোটারদের উপর ওয়েলফেয়ার স্কিমগুলোর সরাসরি প্রভাব থাকায় তৃণমূল কংগ্রেস 135 থেকে 155টা আসন পেয়ে একটু হলেও অ্যাডভান্টেজ পজিশনে আছে। কিন্তু অন্যদিকে শহরতলি এলাকায় নিজেদের গ্রোথ আর বেকারত্বের ইস্যুটাকে কাজে লাগিয়ে বিজেপি 125 থেকে 145টি আসনের একটা ম্যাসিভ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অন্যান্যরা হয়তো 5 থেকে 15টি আসন পেতে পারে। এই নাম্বারগুলো দেখে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট, একটি হাং অ্যাসেম্বলি বা ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু রিয়ালিটি চেকটা হলো বেশিরভাগ এক্সিট পোল হয়তো শেষ মুহূর্তের সাইলেন্ট ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের আসল মুভমেন্টটা ধরতেই পারবে না। যদি শেষ বেলায় অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া মারাত্মকভাবে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে কিন্তু বিজেপির একটা সারপ্রাইজ ভিক্টরি হওয়ারও পুরোপুরি চান্স আছে। মানে গেম ক্যান চেঞ্জ এনি টাইম। দিস ইজ আ 50-50 ম্যাচ দ্যাট উইল গো টু দ্য লাস্ট ওভার। সত্যি বলতে এই একটা লাইন পুরো নির্বাচনের চরম নাটকীয় আর আনপ্রেডিক্টেবল চরিত্রটাকে একদম পারফেক্টলি ফুটিয়ে তুলছে। বাংলার মানুষের রায় শেষ পর্যন্ত কোন দিকে যায় তা দেখার জন্য 4ই মে পর্যন্ত আমাদের রুদ্ধশ্বাসে অপেক্ষা করতেই হবে। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মুহূর্তে ঠিক কোন ইস্যুটা সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে, প্রশ্নটা থেকেই যাচ্ছে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। পুরোটা সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।